অবশেষে ইসরায়েলের সাথে যুদ্ধ লেগেই গেল তুরস্ক পাকিস্তানের। একটি মাত্র আদেশের অপেক্ষা, আর মধ্যপ্রাচ্যের প্রচলিত সব যুদ্ধের ইতি টানতে ঘটানো হবে পারমাণবিক বিস্ফোরণ। মধ্যপ্রাচ্যে যখন ইরান যুদ্ধ শেষ হওয়ার পথে, ঠিক সে মুহূর্তেই নতুন উত্তেজনা শুরু হয়েছে আঙ্কারা থেকে ইসলামাবাদের করিডোরে। কারণ সেই একই, মুসলিমদের চিরশত্রু হিসেবে বিবেচিত ইসরায়েল এবং তাদের আগ্রাসী নীতি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যুদ্ধবিধ্বস্ত ইরানের ধ্বংসস্তূপে ধোঁয়া মিলিয়ে যাওয়ার আগেই তেল আবিবের ক্ষমতার করিডোরে এখন নতুন পারমাণবিক যুদ্ধের পরিকল্পনা চলছে। ইসরায়েলি পত্রিকা মারিভে বিশ্লেষক বোয়াজ গোলানি যখন সরাসরি বলেন ইসরায়েলের নতুন শত্রুর তালিকায় আছে মাত্র দুটো নাম, তুরস্ক আর পাকিস্তান, তখন বুঝতে হবে শত্রু ছাড়া বাঁচতে না পারা ইসরায়েল এখন পুরো বিশ্বকে ধ্বংসের খেলায় মাততে চলেছে। কেন ইরানকে ধ্বংস করার পরও ইসরায়েল এখন তুরস্ক এবং পাকিস্তানের মতো দুটি পারমাণবিক শক্তিধর দেশের সাথে সংঘাতে জড়াতে চাইছে? এক সময়ের ঘনিষ্ঠ মিত্র তুরস্ক কেন আজ ইসরায়েলের এক নম্বর শত্রুর তালিকায় উঠে এলো? পাকিস্তানের নিরপেক্ষ ভূমিকার আড়ালে কোন সে গোপন চাল লুকিয়ে আছে যা ইসরায়েলকে এতটাই আতঙ্কিত করে তুলেছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের পর ইসরায়েল কবে তুরস্ক বা পাকিস্তানে হামলা চালাবে এবং এর জন্য তারা ঠিক কী ধরনের পারমাণবিক অস্ত্র প্রস্তুত করছে? আর যদি হামলা হয়, তাহলে ন্যাটোর কতটি দেশ ইসরায়েলকে ধ্বংস করতে সৈন্য পাঠাবে এবং আমেরিকাই বা তখন কি করবে? এই পারমাণবিক যুদ্ধের কাউন্টডাউনের শেষ দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ইরান ইসরায়েল যুদ্ধ হয়তো শেষ হয়েছে, কিন্তু ইসরায়েল যুদ্ধ শেষ হয়নি। কারণ ইসরায়েল নামক রাষ্ট্রটির অস্তিত্বই টিকে আছে একটি স্থায়ী শত্রুর ধারণার উপর। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান যেমনটি বলেছেন, ইসরায়েল শত্রু ছাড়া বাঁচতে পারে না। এর কারণগুলো অত্যন্ত পরিষ্কার এবং শীতল। প্রথমত, অভ্যন্তরীণ রাজনীতি। একটি স্থায়ী এবং শক্তিশালী শত্রু দেখিয়ে নেতানিয়াহুর মতো কট্টরপন্থী নেতারা তাদের দুর্নীতি, অর্থনৈতিক ব্যর্থতা এবং অভ্যন্তরীণ বিভেদ থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখতে পারেন। শত্রু আসছে এই ভয় দেখিয়ে তারা তাদের যুদ্ধবাদ জোটকে ঐক্যবদ্ধ রাখেন। দ্বিতীয়ত, পশ্চিমা সাহায্য। নিজেকে একটি বিপদগ্রস্ত এবং মুসলিম দানবদের দ্বারা পরিবেষ্টিত দেশ হিসেবে উপস্থাপন করে ইসরায়েল প্রতি বছর আমেরিকা এবং ইউরোপ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক ও অর্থনৈতিক সাহায্য আদায় করে। শত্রু না থাকলে এ সাহায্যের স্রোত বন্ধ হয়ে যাবে। এবং তৃতীয়ত, আগ্রাসনের বৈধতা। একটি শক্তিশালী শত্রুর ভয় দেখিয়ে তারা ফিলিস্তিনিদের উপর তাদের নির্যাতন, গাজায় বোমাবর্ষণ এবং পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকে আত্মরক্ষার নামে চালিয়ে দেয়। ইরান যখন সামরিকভাবে দুর্বল হয়ে পড়েছে, তখন তাদের এই ন্যারেটিভ বা বয়ান টিকিয়ে রাখার জন্য একটি নতুন এবং আরও বড় দানব প্রয়োজন। আর সেই তালিকায় সবার উপরে রয়েছে তুরস্ক এবং পাকিস্তান। তুরস্ক কেন শত্রু? একসময় তুরস্কই ছিল ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। দুই দেশের মধ্যে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিল গভীর। কিন্তু 2010 সালে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে যাওয়া মাভি মারমারা জাহাজে ইসরায়েলি কমান্ডোদের হামলায় 10 জন তুর্কি নাগরিক নিহত হওয়ার পর সে সম্পর্কে ফাটল ধরে। আর গাজা এবং সাম্প্রতিক ইরান যুদ্ধের পর সে ফাটল এক গভীর খাদে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট এরদোয়ান নেতানিয়াহুকে সরাসরি এ যুগের হিটলার বলে অভিহিত করেছেন এবং ইরান যুদ্ধে মার্কিন ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছেন। ইসরায়েলের কাছে এটি ছিল পক্ষ বেছে নেওয়ার সরাসরি ঘোষণা। তুরস্ক এখন আর কোনো মিত্র নয়, সে এখন প্রতিপক্ষ। পাকিস্তান কেন শত্রু? পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র স্বীকৃত পারমাণবিক শক্তি। ইরান যুদ্ধে মধ্যস্থতার নামে তারা যে সুচতুর কৌশলগত অবস্থান নিয়েছে তা ইসরায়েলের চোখ এড়ায়নি। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী যখন ইসরায়েলকে মানবজাতির অভিশাপ বলে মন্তব্য করেন, তখন তেল আবিব বুঝতে পারে ইসলামাবাদ কখনোই তাদের বন্ধু হবে না। ইরানের সাথে পাকিস্তানের গোপন প্রতিরক্ষা চুক্তি এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর, এসব কিছুই ইসরায়েল তাদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখছে। তাহলে ইসরায়েল কি সত্যি এই দুটি শক্তিশালী দেশের উপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে? বিশেষজ্ঞ এবং নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সূত্র থেকে যে তথ্য বেরিয়ে আসছে তা অত্যন্ত ভয়ঙ্কর। কবে হামলা? ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনের এক বিশ্লেষণে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ইসরায়েল হয়তো আগামী 6 মাসের মধ্যেই একটি প্রি-এম্পটিভ স্ট্রাইক বা আগাম হামলার পরিকল্পনা করছে। তাদের লক্ষ্য হবে তুরস্ক বা পাকিস্তান আরও শক্তিশালী হয়ে ওঠার আগেই তাদের সামরিক সক্ষমতাকে পঙ্গু করে দেওয়া। কী অস্ত্র? আর এই হামলার জন্যই ইসরায়েল তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি প্রস্তুত করছে, পারমাণবিক বোমা। ইসরায়েলি পত্রিকা হারেজের এক ফাঁসোয়া রিপোর্ট অনুযায়ী
ইসরায়েল তাদের জেরিকো 3 ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়ারহেড লোড করার প্রস্তুতি শুরু করেছে। এই মিসাইলগুলো 1500 কিলোগ্রাম ওজনের ওয়ারহেড নিয়ে 6500 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। বিশ্লেষকরা বলছেন তাদের সম্ভাব্য টার্গেট হতে পারে দুটি। এক, তুরস্কের ইনসিরলিক বিমান ঘাঁটি, যা ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি। 2, পাকিস্তানের কাহুটা পারমাণবিক স্থাপনা, যা তাদের পারমাণবিক কর্মসূচির হৃৎপিণ্ড। ইসরায়েল হয়তো একটি সীমিত পারমাণবিক হামলা চালিয়ে তাদের শত্রুদের এই বার্তা দিতে চায় যে তাদের অস্তিত্ব নিয়ে খেলা করলে তার পরিণতি হবে ভয়াবহ। কিন্তু ইসরায়েল যদি হামলা চালায় তাহলে বিশ্ব কি বসে দেখবে? এখানে আসছে গল্পের সবচেয়ে জটিল এবং বিস্ফোরক অধ্যায়, ন্যাটোর আর্টিকেল 5-এর পরীক্ষা। তুরস্ক ন্যাটোর একজন পূর্ণ সদস্য এবং এ জোটের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তাদের। ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী জোটের কোনো এক সদস্যের উপর হামলা মানে জোটের সকল সদস্যের মানে আমেরিকা সহ সবার উপরে হামলা। অর্থাৎ আইন অনুযায়ী ইসরায়েল যদি তুরস্কের মাটিতে একটি গুলিও ছোড়ে, তবে আমেরিকার নেতৃত্বে ন্যাটোর 30টি দেশ তুরস্ককে রক্ষা করতে এবং ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করতে আইনত বাধ্য। কতটি দেশ আসবে? কিন্তু প্রশ্ন হলো, তারা কি সত্যি আসবে? ফ্রান্স, জার্মানি, স্পেনের মতো দেশগুলো যারা ইরান যুদ্ধেই আমেরিকার সঙ্গ দেয়নি, তারা কি তাদের অর্থনীতি এবং সৈন্যদের ইসরায়েলের জন্য ঝুঁকির মুখে ফেলবে? সম্ভবত না। কিন্তু তুরস্কের সাথে বিশেষ সম্পর্ক থাকা যুক্তরাজ্য, ইতালি, পোল্যান্ড এবং অন্যান্য পূর্ব ইউরোপীয় দেশগুলো হয়তো তুরস্কের পাশে দাঁড়াবে। এর ফলে ন্যাটো ভেতর থেকে 2 ভাগে বিভক্ত হয়ে পড়বে। এটি হবে ন্যাটোর ইতিহাসের সবচেয়ে বড় সংকট, যা জোটের অস্তিত্বকেই বিলীন করে দিতে পারে। আমেরিকার উভয় সংকট, আর আমেরিকা পড়বে তার ইতিহাসের সবচেয়ে বড় উভয় সংকটে। একদিকে তাদের প্রাণের বন্ধু এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে কৌশলগত মিত্র ইসরায়েল, অন্যদিকে ন্যাটোর প্রতি তাদের আইনগত এবং নৈতিক দায়িত্ব। তারা কার পক্ষ নেবে? যদি তারা ইসরায়েলের পক্ষ নেয়, তবে তারা ন্যাটোর চুক্তি ভঙ্গ করবে এবং জোটের বিশ্বাসযোগ্যতাকে চিরতরে ধ্বংস করে দেবে। আর যদি তারা তুরস্কের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তবে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে এক ভয়াবহ ঝড় বয়ে যাবে এবং তাদের শক্তিশালী ইহুদি লবি এর তীব্র বিরোধিতা করবে। যে পক্ষই তারা নিক না কেন, আমেরিকার জন্য তা হবে এক চরম কূটনৈতিক এবং সামরিক বিপর্যয়। মধ্যপ্রাচ্যের দাবা খেলায় ইসরায়েল এমন এক মরিয়া এবং আত্মঘাতী চাল দিতে চলেছে যা পুরো বোর্ডকেই ওলট পালট করে দেবে। এটি শুধু একটি আঞ্চলিক যুদ্ধ হবে না, এটি হবে একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ, একটি বিশ্বযুদ্ধ যা ন্যাটোর মতো একটি শক্তিশালী জোটকে ভেঙে টুকরো টুকরো করে দেবে এবং বিশ্বকে এক অভূতপূর্ব সংকটের দিকে ঠেলে দেবে। ইরানের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ইসরায়েল আজ যে নতুন যুদ্ধের আগুন জ্বালাতে চাইছে, সেই আগুনে হয়তো তারা নিজেরাই পুড়ে ছাই হয়ে যাবে। এখন চূড়ান্ত প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন ইসরায়েল সত্যি তুরস্ক বা পাকিস্তানের উপর পারমাণবিক হামলা চালানোর মতো দুঃসাহস দেখাবে? এবং এমন একটি ভয়াবহ পরিস্থিতিতে আমেরিকার কি উচিত ইসরায়েলের পক্ষ নেওয়া এবং বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেওয়া, নাকি ন্যাটোর প্রতি তাদের দায়িত্ব পালন করে শান্তি রক্ষা করা? কমেন্টে আপনার সুচিন্তিত মতামত জানান, কারণ এই উত্তরের উপরই হয়তো নির্ভর করছে পুরো বিশ্বের ভবিষ্যৎ।